পশ্চিম মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম শালবনী। চারদিকে ঘন জঙ্গল, পুরনো কাঁচা রাস্তা, আর মাঝে মাঝে শোনা যায় শেয়ালের ডাক। দিনের বেলা গ্রামটা যতটা শান্ত, রাত নামলেই যেন সেখানে নেমে আসে এক অজানা আতঙ্ক। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি। লোকজন তাকে নাম দিয়েছে কালো বাড়ি। বাড়িটার দেওয়াল জুড়ে শ্যাওলা, জানালাগুলো ভাঙা, আর দরজাটা যেন বছরের পর বছর ধরে খোলা বন্ধ হয়নি। ভয়ে কেউ সেখানে যায় না, কারণ গ্রামের সবার ধারণা সেই বাড়িতে কিছু একটা আছে যা মানুষ নয়। শালবনী গ্রামের বাসস্ট্যান্ডে নামলো একটি যুবক। তার নাম অরিন্দম। অরিন্দম শহর থেকে এসেছে নতুন স্কুল শিক্ষক হিসাবে। তার হাতে একটা ব্যাগ, চোখে আছে আত্মবিশ্বাস। ভূত প্রেত এসব কুসংস্কারে তার এতটুকুও বিশ্বাস নেই। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি কি নতুন মাস্টার মশাই? হ্যাঁ কাকু, আজই এলাম। থাকার জন্য একটা ঘর খুঁজছি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, ঘর তো আছে, কিন্তু তুমি কি সাহসী? অরিন্দম একটু অবাক হয়ে বলল, কেন, এমন কি আছে? বৃদ্ধ আঙ্গুল তুলে দূরের দিকে দেখালো। ঝাপসা বৃষ্টির ভেতর দাঁড়িয়ে আছে একটা কালো ছায়ার মতো বাড়ি। ওটাই কালো বাড়ি, অনেক বছর ধরে খালি পড়ে আছে। খালি বাড়ি? তাহলে তো ভালো, আমি সেখানেই থাকব। বৃদ্ধির মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে নিচু গলায় বলল, বাবা, ওখানে কেউ থাকে না। যারা থেকেছে তারা ফিরেও আসেনি। অরিন্দম বৃদ্ধর সাথে আর কোনো কথা না বাড়িয়ে বাড়িটির দিকে রওনা দিল। সন্ধ্যা নামতেই চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। অরিন্দম কালো বাড়ির ভেতরে ঢুকল। দরজাটা ঠেলে খুলতেই একটা কর্কশ শব্দে পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। ভেতরে ধুলো, জাল আর পুরনো আসবাবপত্র। দেয়ালে ঝুলছে একটা পুরনো ঘড়ি। অরিন্দম ব্যাগটা নামিয়ে রাখল। নিজেকে সাহস দিয়ে বলল, এসব কিছুই না, শুধু পুরনো বাড়ির শব্দ। রাত তখন ঠিক 12টা। ঘড়িতে 12টার ঘন্টা বেজে উঠল। চারদিকে এমন নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী থেমে গেছে। অরিন্দম বিছানায় শুয়েছিল। হঠাৎ একটা আওয়াজ এসে জেগে গেল। সে স্পষ্ট শুনতে পেল একটা মেয়ের কান্না। হ্যাঁ, একটা মেয়ের কান্না। কান্নাটা খুব কাছের থেকে আসছে। মনে হচ্ছে যেন বাড়ির ভেতরেই কেউ কাঁদছে। প্রথমে সে ভাবল হয়তো পাশের বাড়ির কেউ কাঁদছে, কিন্তু পর মুহূর্তে মনে পড়ল এই বাড়ির আশেপাশে তো আর কোনো বাড়ি নেই। তাহলে এত রাত্রে কে কাঁদছে? তার বুকের ভেতর ধুকভুকানি একটু বেড়ে গেল। তবুও সে সাহস করে উঠে দাঁড়ালো। হাতে একটা টর্চ নিয়ে দরজার দিকে এগোলো। ধীরে ধীরে দরজাটা খুলল। দরজাটা খুলতেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা তার মুখে এসে লাগলো। মনে হলো যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অরিন্দম টর্চের আলো চারদিকে ফেলল, কিন্তু কোথাও কেউ নেই। তবু কান্নার শব্দটা থামছে না। এবার সে বুঝতে পারল
শব্দটা আসছে বাড়ির পেছনের দিক থেকে। অরিন্দম ধীরে ধীরে পিছনের দরজার দিকে এগোলো। তার পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দরজাটা খুলতেই সে দেখল বাইরে ঘন অন্ধকার আর আকাশে কালো মেঘ জমে আছে। হঠাৎ করে বিদ্যুৎ চমকাল। এক মুহূর্তের জন্য পুরো উঠোন আলোকিত হয়ে উঠল, আর সেই আলোতেই অরিন্দম দেখল একটা ছায়া, একটা মানুষের ছায়া দাঁড়িয়ে আছে বাড়ির ঠিক মাঝখানে। বিদ্যুতের আলো চলে যেতেই আবার সব অন্ধকার। অরিন্দমের সারা গা হাত পা কাঁপতে শুরু করলো। ভয়ে সে কাঁপতে লাগলো, তবুও সে সাহস করে সামনে এগোলো। টর্চের আলোটা সেই ছায়ার দিকে ফেলল, আর তখনই তার বুকের ভেতর রক্ত যেন জমে গেল। অরিন্দম দেখল সেখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সাদা শাড়ি পরা, লম্বা চুল, মাথা নিচু। মেয়েটি একটু নড়ছে না। অরিন্দমের গলা শুকিয়ে গেলেও সে সাহস করে বলল, কে আপনি? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা তুলল। টর্চের আলো সরাসরি পড়ল তার মুখে, আর সেই মুহূর্তে অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে উঠল। দেখল মেয়েটার চোখ ছিল না, চোখের জায়গায় শুধু কালো ফাঁকা গর্ত। মুখটা ফ্যাকাশে, ঠোঁট নীলচে। হঠাৎ করেই মেয়েটা একটা বিকট হাসি দিল। ভয়ে অরিন্দম পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। তারপর মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করলো। প্রতিটা পা ফেলতেই মাটিতে শোনা যাচ্ছে, অরিন্দম ভয় চিৎকার করে উঠল, তুমি কে? মেয়েটা থেমে গেল, তারপর কর্কশ ভাঙা গলায় বলল, আমি এই বাড়ির মেয়ে। আমাকে তারা মেরেছিল। হঠাৎ করেই চারদিকে ঝড় শুরু হলো। গাছের ডালপালা জোরে জোরে দুলতে লাগলো। এই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে তুমিও মরবে। মেয়েটা চিৎকার করে উঠল। পরের মুহূর্তেই সে হঠাৎ করে বাতাসের মধ্যে মিলিয়ে গেল। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু তার নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ। কিন্তু হঠাৎ দরজায় কেউ ধীরে ধীরে নক করতে লাগলো। পুরো উঠোন আবার নিস্তব্ধ। শুধু দূরে কোথাও শোনা যাচ্ছে একটা পেঁচার ডাক। সেই রাতের ঘটনার পর অরিন্দম আর এক মুহূর্ত উঠোনে দাঁড়িয়ে থাকতে পারল না। তার বুকের ভেতর ধুকপুকানি এত জোরে হচ্ছিল যেন কেউ বাইরে থেকেও শুনতে পাবে। সে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তারপর দরজার সঙ্গে পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অরিন্দমের শরীর কেঁপে উঠল। সে বুঝতে পারল এই রাতে এই নির্জন বাড়িতে কেউ আসার কথা নয়। তবুও কাপা গলায় জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু আবার সেই একই শব্দ। এবার শব্দটা আরো জোরে। অরিন্দম সাহস করে দরজার কাছে এগোলো। তার হাত কাঁপছে। ধীরে ধীরে দরজাটা খুলল। দরজা খুলতেই
বাইরে কেউ নেই, চারদিকে শুধু ঘন অন্ধকার। সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখ পড়ল দরজার নিচের মেঝেতে। মেঝেতে পড়ে আছে একটা পুরনো লাল রঙের চুড়ি। চুড়িটা ভাঙা, আর তার গায়ে লেগে আছে শুকনো রক্তের দাগ। বিভীষিকার রাত কাটিয়ে সকাল হলো। অরিন্দম রাতের ঘটনাটা কাউকে কিছু না বললেও তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। অরিন্দম রাতের ঘটনার সত্যতা যাচাই করার জন্য গ্রামের এক বৃদ্ধের কাছে গেল। বৃদ্ধটিকে গ্রামের সবাই হরিপদ কাকু বলে ডাকে। হরিপদ কাকু গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। গ্রামের সব পুরনো ইতিহাস তার নখদর্পণে। অরিন্দম ধীরে ধীরে জিজ্ঞেস করল, কাকু, কালো বাড়িটা নিয়ে কি কোনো গল্প আছে? হরিপদ কাকুর মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নিচু গলায় বললেন, বাবা, সেই বাড়ির ইতিহাস খুব ভয়ঙ্কর। অরিন্দম বিনয়ের সুরে বলল, তাহলে দয়া করে আমাকে সব খুলে বলুন। তিনি ধীর স্বরে বলতে শুরু করলেন, অনেক বছর আগে সেই বাড়িতে থাকতো এক জমিদার পরিবার। জমিদারের এক মেয়ে ছিল, নাম মেঘলা। মেঘলা ছিল খুব শান্ত আর সুন্দর মেয়ে, কিন্তু তার বাবা ছিল অত্যন্ত নিষ্ঠুর। একদিন গ্রামের এক গরিব ছেলের সঙ্গে মেঘলার খুব ভালো বন্ধুত্ব হয়, যাকে বলে গভীর ভালোবাসার বন্ধুত্ব। কিন্তু মেঘলার কপালটাই খারাপ ছিল হয়তো। কেন জানি না কিভাবে যেন জমিদার এই ব্যাপারটা জেনে যায়। এই খবর শুনে জমিদার প্রচণ্ড রেগে যায়। তারপর তারপর কি হলো? সেদিন ছিল এক ঝড়ের রাতে। জমিদার নিজের লোকদের দিয়ে মেঘলাকে সেই কালো বাড়ির উঠোনে হত্যা করায়। তারপর তার লাশটা বাড়ির পেছনের মাটির নিচে পুঁতে ফেলা হয়। তারপর থেকেই সেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রোজ রাতে মেয়েটার কান্না শোনা যায় ওই কালো বাড়িতে। অনেকে তাকে চোখে দেখেছে, কিন্তু কেউ তার কাছ থেকে বেঁচে ফিরে আসতে পারেনি। অরিন্দমের সারা শরীর অজানা ভয়ে ঠান্ডা হয়ে গেল। তার মনে পড়ে গেল আগের রাতে সেই ভয়ঙ্কর মুখ। হরিপদ কাকু হঠাৎ তার হাত ধরে বললেন, বাবা, যত তাড়াতাড়ি পারো সেই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে মেঘলা রাতটা তোমাকেও ছাড়বে না। অরিন্দম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। কিন্তু তার মনে একটা প্রশ্ন শুধু ঘুরপাক খাচ্ছিল, মেঘলা কি সত্যিই তাকে মারতে চায়, নাকি সে শুধু কিছু বলতে চাইছে? হরিপদ কাকুর কথা শুনে অরিন্দমের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। ভয় পাচ্ছিল ঠিকই, কিন্তু তার ভেতরে একটা কৌতূহলও জন্ম নিয়েছিল। সত্যিটা যেভাবেই হোক জানতে হবে। সেই দিনটা কোনোভাবে কেটে গেল, কিন্তু রাত নামতেই আবার সেই অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো কালো বাড়ির চারপাশে। আকাশে কালো মেঘ জমে আছে, মাঝে মাঝে কোথাও বিদ্যুৎও চমকাচ্ছে। অরিন্দম আজকে ঠিক করল, আজ সে বাড়ির পেছনের উঠোনটা ভালো করে খুঁজে দেখবে। রাত তখন প্রায় 1টা। হাতে একটা কোদাল নিয়ে অরিন্দম বাড়ির পেছনের উঠোনে গেল। চারপাশে গভীর অন্ধকার, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝেঁঝে পোকার ডাক। হঠাৎ করে তার টর্চের আলো পড়ল একটা জায়গায়, যেখানে মাটিটা অন্য জায়গার তুলনায় একটু উঁচু। তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে কোদাল দিয়ে ধীরে ধীরে মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর কোদালটা হঠাৎ করে শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেল। অরিন্দম থেমে গেল, তার হাত কাঁপছে। সে আবার মাটি সরাতে লাগলো, আর তখনই মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটার গায়ে লেগে আছে শুকনো কাদা আর জং ধরা তালা। অরিন্দম ধীরে ধীরে বাক্সটা খুলল। ভেতরে যা দেখল
তা দেখে তার গলা শুকিয়ে গেল, কারণ বাক্সের ভেতরে পড়ে আছে একটা মানুষের কঙ্কাল, আর সেই কঙ্কালের হাতে এখনো আছে একটা লাল রঙের ছুরি। ঠিক তখনই হঠাৎ করে চারদিকে তীব্র ঝড় শুরু হয়ে গেল। গাছের ডালপালা জোরে জোরে দুলতে লাগলো। অরিন্দম অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো, আর তখনই সে আবার দেখলো সেই মেয়েটাকে। সাদা শাড়ি, লম্বা চুল, আর চোখের জায়গায় কালো ফাঁকা গর্ত। মেয়েটা এবার আগের চেয়ে অনেক গাছে। তার ঠোঁট ধীরে ধীরে নড়ছে। তুমি আমার সত্যিটা খুঁজে পেয়েছো? তার কণ্ঠে এবার আর রাগ নেই, বরং একটা গভীর দুঃখ আর কষ্ট। অরিন্দম কাঁপা গলায় বলল, তোমার নাম কি মেঘলা? মেয়েটা ধীরে ধীরে মাথা নাড়ল, তারপর বলল, আমাকে মুক্তি দাও, আমার হাড়গুলো সঠিকভাবে দাহ করো, তাহলেই আমি শান্তি পাব। অরিন্দম বুঝতে পারল মেঘলার আত্মা তাকে মারতে আসেনি, সে শুধু চাইছে তার মৃত্যুর ন্যায় বিচার আর শান্তি। পরের দিন সকালে অরিন্দম গ্রামের লোকজনকে সব কথা বলল। প্রথমে কেউ বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু যখন সবাই মাটির নিচে সেই কঙ্কালটা দেখল, তখন পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। গ্রামের পুরোহিতকে ডাকা হলো, সব নিয়ম মেনে সেই কঙ্কালের দাহ করা হলো। আগুনের শিখা যখন আকাশের দিকে উঠছিল, ঠিক তখনই হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস বইল, আর দূরে বাড়ির দরজার কাছে অরিন্দম যেন এক মুহূর্তের জন্য দেখল মেঘলা দাঁড়িয়ে আছে। তার মুখে এবার আর ভয় নেই, বরং একটা শান্ত হাসি। তারপর ধীরে ধীরে সে বাতাসের মধ্যে মিলিয়ে গেল। কয়েক মাস পরে কালো বাড়িটা আবার আগের মতো নিস্তব্ধ। গ্রামের মানুষ ভাবল সবকিছু শেষ, মেঘলার আত্মা শান্তি পেয়েছে। কিন্তু এক গভীর রাতে গ্রামের এক নতুন লোক সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল একটা মেয়ের কান্না, একদম আগের মতো। আর কালো বাড়ির ভাঙা জানালার ভেতর থেকে ধীরে ধীরে দেখা গেল একটা সাদা ছায়া। সব আত্মা কি সত্যিই মুক্তি পায়? তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টসে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরের ভয়ঙ্কর গল্পে।